একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে। শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে, সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসছিল, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল। বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি যে এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না। পিকনিক করতে গেলে আওলা বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি এরকম আনহ্যাপি হয়েছি। আমার কাছে এটা মাজা ভাঙ্গা একটি মনে হয়েছিল। এখন যদি একটি ভালো করে, আমার যে খুশি আর কেউ হবে না। এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন এটা টিমটা যেদিন শপথ নেয়, ওই দিন আমি নিউজ 24 বলেছিলাম। আমি ওই শপথ দিচ্ছে, তার মন্তব্য চাচ্ছে। আমি বলছি এই টিম আমার পছন্দ হয় না ভাই, এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে। এবং তখনও বলেছে, এবং আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলি যেন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে, ভুল হলে আমি খুশি হতাম, কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং পাওয়া না কোনো আপত্তি ছিল না, যদি সেই লোকগুলি ক্যাপেবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে, ভালো, হাততালি দেবো, খুশি হব। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না। একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে। শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে, সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসছিল, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল। কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে নাই, বরঞ্চ এই গভর্নমেন্টকে এদেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে। আপনি কি চান, আমি কি চাই, উনি কি চান, যদি সবাইকে লিখতে বলেন যে আপনার 10টা করে চাহিদা লেখেন, দেখবেন 10টার মধ্যে প্রত্যেকের সঙ্গে 2টা থেকে 3টা বেশি মিলবে না। অথচ আমাদের এই প্রত্যেকের চাহিদা মেটাবেন, এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। এই প্রত্যাশাকে গিয়ে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই। ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে? আমার কাছে মনে হয় নাই, আমার কাছে আদৌ মনে হয় নাই। তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ 2 দিন গেল না, এখনো তুমি সমালোচনা করো। ভাই আমি সমালোচনাটা কেন করি? এই করার দরকার বলে করি। আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন। হয়তো ওনার কথাটা মানার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না কেন ভাই? নাকি খালি বলার জন্য বলেন যে সমালোচনা করেন, কিন্তু করলে কিন্তু সহ্য করবো না? ভাই এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনার কেউ হাতে ধরে, হাতে পায়ে ধরে আনে নাই, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে। এখানে উমামার কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে পায়ে ধরে আনে নাই, জানেন না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায়, সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে, ঝিমায়, বাসায় ঝিমায়, তো এখন সচিবালয়ে এসে ঝিমাচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা 5 জন এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন এখানে, কি বলে নিয়ে আসলেন? একতা বঞ্চিত হয়েছিল, তারপরে রিটায়ারমেন্টে চলে গেছে। কবে রিটায়ারমেন্টে গেছে? 2014 সালে। তারপরে চলে গেছে 10 বছর। মেবি দে আর ভেরি ট্যালেন্ট, আমি অস্বীকার করি না। আপনারা কথা ভাবেন তো, আপনার বাসায় একটা BMW গাড়ি আছে আপনার গ্যারেজের মধ্যে, 10 বছর চালান না। আজকে আপনার চিটাগাং যাওয়া দরকার, আপনি কি টয়টা নিয়ে বেরোবেন না BMW নিয়ে বেরোবেন? সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া, মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে আনার পরে, প্রথম বাংলো সচিব, তারপরে বাংলো সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে?
উনি নিজে দিছেন, কোন সচিব দিছে, কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আলাম। হিসাব তো ভাই আমরা বুঝি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিনের 3 তারিখে দাগ দিয়ে রাখছিলাম, দেখি 15 দিন পরে কি হয়, হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগাড়ম্বর। বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনে বলছিলাম, 8 তারিখে বলছি যে এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করানোর যোগ্য না। পিকনিক করতে গেলে আওলা বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। এত সুজানার ভাই। আর একটা কথা সে বলে শেষ করে, যেটা নাকি আগেও বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টার অফিস যেটা কারা চালায়? আমরা চালায়। স্বৈরাচারের আমলা দিয়া বিপ্লবী সরকার চলতে পারে না, একদম বেসিক পয়েন্ট। আপনারা এটা নিয়ে কোনো আলোচনাই করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আমরা আওলা বাজাবে, এমন বাজাবে যে ওখানে দেখবেন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা, জানেন না কি করতে হবে, কিছু বললে মাইন্ড করে।